আজকে বৃষ্টির অফিস ছুটি হয়েছিল ৬টা বাজে। তাই সে বাসায় যেতে যেতে পথে দাঁড়িয়ে কল দিচ্ছিল। কিন্তু সজীবের সাথে রাগ করে মোবাইল বন্ধ করে এখন নিজেই গজগজ করছে। মরিয়মও তার সাথে আজকে ছুটি পেয়েছে। আর তাই দুই বান্ধবী একসাথে হাঁটতে হাঁটতে ইপিজেড মোড়ে এসে পড়ে। বৃষ্টি তখন মরিয়মের কাছ থেকে আরও ৫০০ টাকা ধার নিয়ে বাসায় চলে যায়। যখন চলে আসছিল তখন মরিয়ম বলেছিল, সজীব ভাইকে প্রথম দেখে বুঝতে পারছি যে সে কতটা ভালোবাসে তোকে। তাই বন্ধু হয়ে একটা পরামর্শ দিচ্ছি। জীবনে সুখ দুঃখ কষ্ট সব কিছু থাকবেই। আর সেই সব কিছুর মাঝেও আবার সংসার নামক মায়াকে প্রশ্রয় দিতে হবে। না হলে জীবন থেকে কি যেন একটা নাই নাই মনে হবে সব সময়। তখন বৃষ্টি বলল, আমি সত্যি সত্যি যদি কোনোদিন বিয়ে করে কারো সন্তানের জননী হতে চাই, তাহলে সন্তানের পিতা সজীবকেই বানাবো। তবে সজীব অনেক কষ্ট সহ্য করতে পারে, তাই আমি হয়তো তাকে বারবার দূরে ঠেলে দিতে চাই। কারণ হচ্ছে, আমি জানি সে আমাকে ছেড়ে যাবে না, তাই হারানোর ভয় লাগে না। ছোট্ট একটা শিশুকে যখন তুই আকাশে তুলে মারবি, তখন সে হাসতে থাকবে, কারণ সে জানে যে মাটিতে পড়ার আগেই তাকে তুই ধরবি। এটা হচ্ছে তোর প্রতি সে বাচ্চার বিশ্বাস। তবুও তোর উচিত সজীব ভাইকে অ্যাকসেপ্ট করে তার ভালোবাসার মাঝে হারিয়ে যাওয়া। সারাদিন ক্লান্ত হয়ে অফিস যখন ছুটি হবে, তখন তোরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবি। তার দিকে তাকিয়ে থাকবি কিছুক্ষণ। কারণ সারা রাত আর তাকে দেখতে পাবি না। তাকে ছেড়ে বাসায় যেতে ইচ্ছে করবে না। কারণ মানুষের ইচ্ছেগুলো বড্ড অবাধ্য। সবসময় ঘোলাটে কাজ করতে ইচ্ছে করে। আজকে তাহলে গেলাম মরিয়ম। আরেকদিন এই বিষয়ে ভালো করে কথা হবে। ঠিক আছে, যা। আর যেটা বললাম সেটা মাথায় রেখে চিন্তা করিস বৃষ্টি। ঠিক আছে। বাসায় গিয়ে বৃষ্টি রান্না শুরু করলো। আজকে হঠাৎ এত তাড়াতাড়ি গ্যাস এসেছে, ব্যাপারটা অদ্ভুত। তবে ভালোই হয়েছে যে তাড়াতাড়ি রান্না শেষ করে একটু বসতে পারবে। রান্না শুরু করার আগেই মোবাইল চালু করেছে, তবে সজীবকে কল করেনি। সজীব তাকে পরবর্তীতে আবার কল দিয়ে চেষ্টা করে কিনা সেটা দেখার জন্য। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে যখন একবারও কল আসেনি, তখন রাগে কষ্টে বৃষ্টির চোখ দিয়ে পানি চলে আসলো। তার ধারণা সজীব এই মেয়েকে নিয়ে সত্যি সত্যি বিজি আছে। তাই তার কথা মনে পড়ছে না। খুব তুচ্ছ কারণে মেয়েরা কান্না করতে পারে। ছোট্ট একটা ব্যবহৃত জিনিস হারিয়ে গেলে সেটা নিয়েও তারা কান্না করে। তবে ছেলেরা এই বিষয় একদম উল্টো। কারণ তারা সহজে কান্না করতে পারে না। বৃষ্টি বাধ্য হয়ে মোবাইল হাতে নিয়ে সজীবকে কল দিল। আশ্চর্য, সজীব কল রিসিভ করছে না। টানা ৯ বার কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না দেখে বৃষ্টির চোখ দিয়ে আবারও পানি এলো। কোনো রকমে কান্না শেষ করে রুমের মধ্যে এসে বাবার পাশে বসে রইল বৃষ্টি। বৃষ্টির বাবা মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে কিছু একটা হয়েছে। না হলে তো বৃষ্টির মুড এমন হবে না। বৃষ্টির বাবা বলল, কিরে মা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না বাবা, মিথ্যা বলিস কেন? সত্যটা বল। নিজেকে হালকা মনে হবে। একজনকে কল দিচ্ছি, কিন্তু রিসিভ করে না। কে রিসিভ করে না? তোমার গুণধর ছাত্র, জনাব সজীব সাহেব। হ্যাঁ হ্যাঁ, বাসের ভিতরে হয়তো ঘুমিয়ে পড়েছে। পরে জেগে উঠে দেখতে পেয়ে ঠিকই কল দেবে দেখিস। দেবে না? পাশে নাকি একটা মেয়ে বসেছে, তাই বাসের ভিতরে উঠেই তাকে নিয়ে বিজি। আমাকে একটা কলও করেনি। আমি ৬টা বাজে একবার কল দিয়েছিলাম তাকে, রিসিভ করেনি। আর সে কলও করেনি। এখন অনেকবার কল দিচ্ছি, রিসিভ করে না। কত বড় ফাজিল, চিন্তা করো বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই তো ওকে পছন্দ করিস না, তাহলে এত জেলাস হচ্ছে কেন? পছন্দ করি না ঠিক আছে, তাই বলে বাসের মধ্যে বসে আরেকজনের সাথে কথা বলতে গিয়ে আমাকে ভুলে যাবে? বললাম তো, হয়তো ঘুমিয়ে পড়েছে। তুই এক কাজ কর, রান্না করা তো শেষ। এখন ঠান্ডা মাথায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বস, ভালো লাগবে। ঠিক আছে, যাচ্ছি। তবে তোমার ছাত্র এবার চট্টগ্রাম আসলে তার খবর আছে। সে তখন দেখা যাবে। হুম, দেখতে পারবে। এ কথা বলেই বৃষ্টি কাপড় চোপড় নিয়ে গোসল করতে গেল। ফেনী মহিপাল এসে ফলের মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। এখানে দিদার পরিবহনের হেড অফিস, তাই এখানে গাড়ি চেকিং হবে। সুপারভাইজার বা ড্রাইভার মিলে টিকিটের বাইরে অতিরিক্ত যাত্রী নিয়ে যেন নিজেদের পকেট ভারী করতে না পারে, তাই এমন ব্যবস্থা। মিতু বলল, আমার এক বোতল পানি লাগবে। যা ছিল সব শেষ হয়ে গেছে। আর আশেপাশে যদি একটা ওয়াশরুমের সন্ধান পাওয়া যেত, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব আমি।
সজীব মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে, সামনে ফেসবুক আইডি লগ ইন করা। সে কানে শুনতে পেয়েছে ঠিকই, কিন্তু কোনো জবাব দিল না। কারণ মেয়েদের বেশি আশকারা দিলে মাথায় চড়ে বসে। কি বললাম, শুনতে পাননি? হ্যাঁ, পেয়েছি। আপনি চান না আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হই? না, চাই না। কেন, হিংসা হচ্ছে? জি না। তোমাকে সুখী করতে হলে আমাকে সেই সুখ অনুসন্ধান করতে হবে, যেটা আমি পারবো না, আর পারলেও করব না। তা করবেন কেন? আমি কি বৃষ্টি নাকি? মনে হয় পৃথিবীতে বৃষ্টি ছাড়া আর কোনো মেয়ে নেই। তাদের মনে হয় কোনো সুবিধা অসুবিধা হতে পারে না, কারণ পৃথিবীটা উনি বৃষ্টি বৃষ্টি করে রেখেছে। সজীব শুধু বলল, হুম। মিতু আরো মিনিট পাঁচেক চুপ করে থেকে আবারও বলল, আপনি এমন কেন? আমাকে একটু কেয়ার করুন, তাহলে আমি আপনার আর বৃষ্টির জন্য দোয়া করব। কোনো দরকার নেই। আর বাস এখনই ছেড়ে দেবে। নিচে নেমে খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যাবে। পরে দেখবেন কোয়েল মল্লিকের মন মানে না সিনেমার মতো বাস ফেল করতে হবে। আপনি বকবক করতে করতে তো সময় নষ্ট করলেন। একটা আসার কথা বলবো কি? নোয়াখালী চৌমুহনী গিয়ে গাড়ি একটা পাবলিক টয়লেটের কাছে দাঁড়াবে। যদি কুমিল্লা ঢাকা হয়ে যেত, তাহলে কুমিল্লা হোটেলে দাঁড়াতো। কিন্তু যেহেতু শরীয়তপুর হয়ে যাবে, তাই চৌমুহনী গিয়ে সবাই যাত্রা বিরতি করবে 10 মিনিট। কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টার মতো। নোয়াখালী চৌমুহনী যখন বাস থামলো, তখন মিতু ঘুমিয়ে আছে। সজীব প্রথমে দুবার ডাক দিল, কিন্তু মিতুর সাড়া না পেয়ে শরীর ধরে ধাক্কা দিল। আর অমনি জেগে উঠল মিতু। কি ব্যাপার? আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন? আমি আগেই জানতাম যে ঘুমিয়ে গেলে আপনি সুযোগ নেবেন। তখন তো এমন ভাব করলেন যে মনে হয় আপনি সাধু সন্ন্যাসী হয়ে গেছেন। এখন নিজের চরিত্রের প্রমাণ পেলেন তো। দেখো, গাড়ি নোয়াখালী চৌমুহনী এসে গেছে, তাই তোমাকে ডাকছি। তুমি সাড়া দিচ্ছিলে না, তাই ধাক্কা দিতে হয়েছে। ও আচ্ছা, তাহলে চলুন তাড়াতাড়ি। হ্যাঁ, চলুন। সজীবের কাছে হাতের ব্যাগ দিয়ে মিতু ওয়াশরুমে গেছে। সজীব তখন বৃষ্টির কথা মনে করে একটা কল দিতে চাইলো। পকেট থেকে বাটন মোবাইল বের করে দেখে বৃষ্টির নাম্বার থেকে অসংখ্যবার কল এসেছে। বড় মোবাইল দিয়ে ফেসবুক চালাতে গিয়ে ছোট মোবাইল পকেটে পড়েছিল। সজীব তাড়াতাড়ি নাম্বার ডায়াল করে কল ব্যাক করলো, আর অমনি সাথে সাথে রিসিভ হয়ে গেল। মনে হয় বৃষ্টি মোবাইল হাতে নিয়ে বসেছিল। বলল, কই তুমি? তুমি ঠিক আছো তো? এতবার করে কল দিচ্ছি, ধরছো না কেন? সন্ধ্যাবেলা রাগ করে বকা দিছি, তাই তুমিও রাগ করছো, তাই না? সজীব বলল, না বৃষ্টি, আসলে মোবাইল পকেটে ছিল, তাই টের পাইনি। আর তোমার উপর রাগ আমি কখনো করতে পারবো না। তুমি শত বকা দিলেও রাগ আসবে না। পিছনে কখনো আসেনি, আর সামনে ভবিষ্যতে কখনো আসবে না। কি করো? কত দূর গেছো? নোয়াখালী চৌমুহনী এসে যাত্রা বিরতি দিয়েছে। খেয়েছো কিছু? না বৃষ্টি, আসলে মিতু অষ্টমে গেছে তো, তাই ওর হাতের ব্যাগ নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। ও বের হলে তারপর কিছু খেয়ে নেব। কি বললে তুমি? ওই মেয়ে অষ্টমে, আর তুমি তার জন্য বাইরে দাঁড়িয়ে আছো? এই কথা বলার জন্য তুমি ফোন করছো আমাকে? সজীব মনে মনে ভাবলো, ধুর, সত্যি কথা বলে তো বিপদ হয়ে গেল। সে বলল, দেখো বৃষ্টি, মেয়েটা একা মানুষ, তাই একটু সাহায্য করছি। বাসের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই। সে তো আমার পাশের সিটের মেয়ে, তাই আমার সাথে পরিচিত। তুই ওই মেয়ে নিয়ে থাক, আর দরকার হলে তার সাথে তুইও অষ্টমে যা। আমার কাছে আর কল দিবি না, আর আমিও কল দেব না। বৃষ্টি, শোনো। চুপ, একদম চুপ। চাঁদপুরের ফেরিঘাটে এসে অনেকগুলো বাস ট্রাক এর পিছনে পড়ে গেল দিদার পরিবহন। ঘড়িতে তখন সময় রাত 1:20 চারিদিকে যদিও লোকজনের আনাগোনা, তবুও রাতের নিস্তব্ধ পরিবেশ। মিতু সজীবের ডান কাঁধে মাথা রেখে সজীবের ডান হাতটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সজীব আগে 3-4 বার আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একইভাবে জড়িয়ে ধরে। সজীবের চোখের সামনে বৃষ্টির রাগান্বিত মুখটা ভেসে আছে, কিন্তু সে বৃষ্টিকে বেশি রাখতে দেখে নাই। শুধুমাত্র গতকাল মাছের বাজারে মাছের টাকা দিতেছে চোখের গরম দেখেছিল। বৃষ্টি তখন কল কেটে দেবার পরে সজীব বারবার কল দিচ্ছে, কিন্তু নাম্বার বন্ধ। তাই বাধ্য হয়ে বারবার দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে জানালা দিয়ে অন্ধকার পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তার পাশে মিতু তার কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যেন মনে হয় তারা কতদিনের চেনা।
মাত্র দুটো ফেরি দিয়ে এত বেশি পরিমাণ গাড়ি পারাপার করতে গিয়ে প্রচুর জ্যাম পড়ে গেল। কিন্তু কারোর কিছু করার নেই। কাশপুরের ওখানে বেশি জ্যাম থাকার জন্য চট্টগ্রাম থেকে খুলনা বাগেরহাটের বাসগুলো এই রুটে এসেছে। কিন্তু যেই লাউ সেই কদু, এখানে আবার জ্যাম। সজীবদের পরিবহন ফেরিতে ওঠার সুযোগ পেল বেলা 11:30টার পরে। বাসের ভিতরে সকল যাত্রী অধৈর্য হয়ে গেছে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। শুধু আফসোস, এমন সুন্দর একটা দেশের জন্ম নিয়েও কত কত ভোগান্তি পোহাতে হচ্ছে। ফেরিতে ওঠার পরে সজীব বাস থেকে নেমে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। নদীর দুকুল ছাপিয়ে বালুচর, আর সেই চরের মাঝে সবুজ ঘাস আর কাশফুলের ডাঁটা। মাঝে মাঝে দু একটা গরু বিচরণ করতে দেখা যাচ্ছে। কেউ কেউ জাল দিয়ে মাছ ধরছে চরের মাঝে। আবার ঘরও দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা। নদী পার হতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো। তারপরেই ফেরি শরীয়তপুরের আলুর বাজার ঘাটে এসে ভিড়ল। একটা একটা করে গাড়ি ছেড়ে দিয়ে ফেরি থেকে নেমে যাচ্ছে। দিদার পরিবহন স্টার্ট দিয়ে দিল। সজীব দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে নিজের সিটে না গিয়ে ড্রাইভার আর সুপারভাইজারের পাশের সামনে ইঞ্জিন কভারে বসে গল্প শুরু করলো। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে গল্প করে সজীব নিজের সিটের কাছে গেল। কিন্তু হায় হায়, মিতু গেল কোথায়? পিছনে গিয়ে সবগুলো সিট ভালো করে খুঁজেও মিতুকে বাসের ভিতরে পাওয়া গেল না। সামনে এসে সুপারভাইজারকে বলা হলো। তিনি যাত্রী গুনে দেখেন একজন কম আছে। সিটের কাছে গিয়ে দেখে মিতুর ব্যাগ ঠিকই আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু মিতু নাই। সজীব তখন ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামলে সজীব মিতুর ব্যাগ আর মালপত্র নিয়ে নামতে চাইলো, কিন্তু ড্রাইভার আর সুপারভাইজার সেটা মানতে রাজি হলো না। কারণ তারা সজীবকে চেনেন না। তাই সজীবের কাছে ওগুলো দেবার পরে সজীব যদি ওগুলো নিয়ে পালিয়ে যায়, তাহলে তো কিছু করার থাকবে না। সুপারভাইজার বলল, দেখুন ভাই, আপনি তাকে খুঁজতে যাবেন, তাতে আমাদের সমস্যা নেই, কিন্তু তার ব্যাগ আর বক্সের মালামাল আমরা আপনার কাছে দিতে পারবো না। এগুলো আমরা আমাদের পিরোজপুর কাউন্টার অফিসে জমা রাখবো। যদি আপনি তাকে খুঁজে পান, তাহলে তাকে বলবেন সেখান থেকে সংগ্রহ করতে। আর যদি নাও পান, তবুও সে যে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবে সেটা আমরা জানি। তাই আপনি চাইলে আপনার ব্যাগ নিয়ে নেমে যেতে পারেন। আর তাছাড়া যাত্রী সবাইকে না গুনে গাড়ি ছেড়ে আসাটা আমার ভুল হয়েছে। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। আর আমি গাড়ি আবার ঘুরিয়ে নিয়ে ঘাটে গিয়ে তাকে আনতে পারতাম। কিন্তু ভাই, এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে। যাত্রী সবাই অধৈর্য হয়ে গেছে। আমাদের আবার আজকে নতুন ট্রিপ নিয়ে চট্টগ্রাম ফিরতে হবে। সজীব বলল, ঠিক আছে ভাই, আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। ওই মেয়ের সাথে দেখা হলে আমরা আপনাকে কল দেব। আর তার বাড়ির কাউকে বলবো তারা যেন পিরোজপুর বাস স্টেশনে অপেক্ষা করে। ওই মেয়ে যদি কথা বলে, তাহলে তো নিশ্চয়ই সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। সজীব গাড়ি থেকে নেমে গেল। আর গাড়ি সজীব আর মিতুকে রেখে শুধু মিতুর ব্যাগ নিয়ে চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টার কাছাকাছি বেজে গেছে। সজীব আবার ঘাটের দিকে রওনা দিল। ঘাটে পৌঁছে কিছুক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটা কদম ফুল গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আস্তে আস্তে পাশে গিয়ে বলল, আর কয়েক লিটার পানি খাবে? মিতু পিছনে ফিরে দেখে সজীব দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে কালো মুখটা হাসিতে ভরে গেল। সে বলল, আমি সত্যি বুঝতে পারিনি যে গাড়ি আমাকে রেখে চলে যাবে। যখন দেখলাম ফেরি ঘাটের কাছে চলে এসেছে, তখন ভাবলাম ফ্রেশ হয়ে আসি, কারণ আর তো কোথাও গাড়ি দাঁড়াবে না। কিন্তু ভিতরে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। সিটকানি জ্যাম লেগে গেল। বহু টানাটানি করতে করতে যখন খুললো, তখন বেরিয়ে দেখি ফেরি ফাঁকা পড়ে আছে। খুব ভালো হয়েছে। এখন চলো, তাড়াতাড়ি নতুন বাস ধরে ফিরতে হবে। মানে কি, আমাদের বাস কোথায়? সেই বাস এতক্ষণ নিশ্চয়ই শরীয়তপুর জেলা সদর পেরিয়ে গেছে। তাহলে আমার ব্যাগ আর বক্সের মালামাল? আমি চেয়েছিলাম, কিন্তু আমার কাছে দিল না। কেন? তারা জানে না আপনি আমার পাশের সিটের যাত্রী। জানলে লাভ কি? তুমি নিজেই আমাকে বিশ্বাস করো না, তাহলে তারা বিশ্বাস করবে কেন? যদি আমি নিয়ে পালিয়ে যাই? তাই তো, আপনাকে বিশ্বাস করা মোটেই ঠিক হবে না। তুমিও নয়তো কি? আচ্ছা, আমি ওগুলো কিভাবে ফেরত পাবো? তোমার বাড়ির কাউকে ফোন করে বলো যে তারা যেন পিরোজপুর বাস স্টেশনে অপেক্ষা করে। আর সুপারভাইজারের নাম্বার রেখে দিয়েছি, তিনি সবকিছু ঠিকভাবে বুঝিয়ে দেবেন। ওখান থেকে ওরা প্রথম এলো শরীয়তপুর সদর, তারপর সেখান থেকে মাদারীপুর শহরে এসে খুলনার বাসে উঠলো। বাস চলতে শুরু করলো, আর ওরা দুজন ক্লান্ত হয়ে বসে আছে।
সজীব মাঝে মাঝে বৃষ্টির নাম্বারে কল দিচ্ছে, কিন্তু নাম্বার বন্ধ। সারা দিনের মধ্যে একবারও খোলা পায়নি। গোপালগঞ্জ পুলিশ লাইন যখন আসলো, তখন মাগরিবের আজান দিয়ে দিল। আরও একটা রাত সামনে চলে এলো, কিন্তু গন্তব্য এখনো অনেক দূর। সজীবের চিন্তা ছিল যে এই বাসের মধ্যে করে কাটাখালী নোয়াপাড়া নেমে সেখান থেকে বাগেরহাট যাবে, কিন্তু মিতু যেহেতু নাজিরপুর যাবে, তাই তার জন্য সমস্যা হয়ে গেল। হঠাৎ করে মাথায় এলো যে গোপালপুর ঘোনাপাড়া মোড় থেকে ঢুকে টুঙ্গিপাড়া উপজেলা হয়ে ওখান থেকে নাজিরপুর যাওয়া যায়। তাই সজীব মনে মনে ঘোনাপাড়া নেমে যাবার সিদ্ধান্ত নিল। সুপারভাইজারকে কল দিয়ে মিতুর বাড়ির লোক পিরোজপুর গিয়ে মালামাল নিয়ে এসেছে বিকাল 5:30টার দিকে। ওরা যদি গাড়ির ভিতর থাকতো, তাহলে ওরাও তখন পিরোজপুর থাকতো। কিন্তু কপাল খারাপ, তাই মিতুর ব্যাগ চলে গেছে, কিন্তু ব্যাগের মালিক যেতে পারে নাই। ঘোনাপাড়া নেমে তারা ইজি বাইকে করে টুঙ্গিপাড়া গেল। তারপর সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আর কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। মিনিট 15 পরে ঢাকা থেকে একটা দোলা পরিবহনের গাড়ি আসলো। তারা নাজিরপুর হয়ে পিরোজপুর যাবে। সজীব তখন চট করে মিতুকে নিয়ে সেই বাসে উঠে পড়ল। মিতু বাড়িতে কল দিল, তাই মিতুর ছোট মামা মিতুকে নেবার জন্য ইজি বাইক নিয়ে নাজিরপুর এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মিতু বলল, আর কিছুক্ষণ পরেই নাজিরপুর চলে আসবে, আমি সেখানেই নেমে যাব। আপনার সাথে হয়তো এ জীবনে আর কখনো দেখা হবে না, তাই না? সজীব দেখল শেষের কথাগুলো বলতে গিয়ে মিতুর কণ্ঠ কেঁপে উঠল। কথাটা বলে সে জানালা দিয়ে বাহিরে অন্ধকারে তাকিয়ে রইল। সজীব বলল, মানুষের জীবনটা এমনই মিতু। চলার পথে আমাদের কত মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু দুদিন পর আবার তারা স্মৃতি হয়ে যায়। তবুও এসব স্মৃতির জন্ম হয়, আবার নতুন স্মৃতির মাঝে হারিয়ে যায়। আজ দুদিন হয়ে গেল, এখনো কিন্তু আপনার নাম জানি না। আমার নাম সজীব। আপনি আবার চট্টগ্রাম যাবেন কবে? 8-10 দিনের মধ্যে। আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমিও 1 সপ্তাহের ছুটিতে এসেছি, তারপর আবার চলে যাব। তখন যেই শহরে পরিচয়, সেই শহরে আবার দেখা হবে আমাদের। যদি ভাগ্যে থাকে, তাহলে এমনিতেই দেখা হবে। প্রথম দেখাতেই মোবাইল নাম্বার নেবার দরকার নেই, কারণ বৃষ্টির সাথে আমার প্রথম দেখা 2011 সালে, আর দ্বিতীয় দেখা গত বছর 2016 সালে। তাই ভাগ্যে থাকলে অবশ্য দেখা হবে। আপনি মানুষটা অনেক ভালো। আপনার সেই বৃষ্টি আপনাকে পেয়ে অনেক সুখী হবে। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? চেষ্টা করব। বলো কি কথা? নাজিরপুর থেকে আমাদের বাসা মাত্র 30 মিনিটের পথ। রাত তো প্রায় 9টার বেশি বেজে গেছে, তাই আজকে রাতটা আমার সাথে আমাদের বাড়িতে যাবেন। আগামীকাল সকালে পিরোজপুর চলে যাবেন। রাখবেন কথাটা? আমার বাসা পিরোজপুর না, আমাদের বাগেরহাট জেলা আর মোড়লগঞ্জ থানা। কিন্তু পিরোজপুর থেকে জিয়ানগর উপজেলা হয়ে গেলে খুব কাছে হয়, তাই এই পথে যাত্রা করি। তাহলে তো এখন আর অনুরোধ করব না, এখন রীতিমতো জোর করে আমাদের বাড়িতে নিয়ে যাব। বুঝতে পারছেন? কেন? পিরোজপুর থেকে এত রাতে আবার কোনো যানবাহন না পেয়ে বিপদ হবে, তাই আজকে আমার সাথে যেতে হবে। আজব তো, আমি ছেলে মানুষ, আমার সমস্যা হবে না। হচ্ছে না, সরি, মাফ করবেন। গাড়ি নাজিরপুর এসে দাঁড়ালো। সজীব মিতুকে নামার জন্য অনুরোধ করেছে, কিন্তু মিতু সজীবকে রেখে নামবে না। বাসের ভিতরে আরো যাত্রী আছে, তাই বেশি উপহাসের সম্মুখীন না হয়ে সজীব নেমে গেল মিতুর সাথে। দোলা পরিবহনের বাস দুলতে দুলতে নাজিরপুর থেকে পিরোজপুরের দিকে চলে গেল। মিতু তার মামার নাম্বারে কল দিল। মিতুর মামা 2 মিনিটের মধ্যে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলল, কিরে মিতু, কি রকমের আছো মা? মগো সবাইয়ের কথা তো বললাই গেছো। আলহামদুলিল্লাহ মামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। জামাই বাবাজি, তুমি কেমন আছো? আইতে একসের অসুবিধা হইয়া গেছে হইয়া না? জামাই বাবাজি বলার সাথে সাথে সজীব আর মিতু দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। মিতু বলল, জামাই বাবাজি মানে কি মামা? মামা বলল, আর পলাইয়া লাভ নাই রে ভাগ্নি, বাড়ি যখন লইয়া আইছো, হ্যাঁ পরও অস্বীকার হরো কেন? বিয়ালে পিরোজপুর দিয়া মালপত্র আনার সময় তখন সুপারভাইজারের কাছে শুনলাম তুই একটা স্মার্ট পোলার লগে লগে আইতে আসো। সেই সময়ই বুঝছি মগো জামাই লগে আইছে। বাড়িতে হগলডি তোমাগো লাগিয়া বইয়া রইছে, তত্তরি লও। সজীব আর মিতু এখনো দুজন দুজনের দিকে বারবার তাকাচ্ছে। দুজনেই মনে মনে কি ভাবছে জানি না, তবে আমি লেখক মনে মনে ভাবলাম, হায়রে সালাম রফিক, শফিক, বরকত, তোমরা এত সুন্দর ভাষার জন্য রক্ত দিয়েছ। মিতুর মামা ড্রাইভারের পাশে বসেছেন, আর সজীব এবং মিতু পিছনের সিটে। কেউ কোনো কথা বলছে না। এমন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হবে সেটা মিতু বুঝতে পারে নাই।
তাহলে হয়তো বাসের ভিতর থেকে সজীবকে বের হতে বলতো না। মিতুর মামার কাছে মিতু জানল যে বিকেলে যখন মালামাল আনতে গিয়ে তারা বুঝতে পেরেছে জামাই আসছে, তখনই নাকি মুরগি জবাই করা হয়েছে। আর বাড়ির আশেপাশের অনেক আত্মীয় স্বজনরা সন্ধ্যাবেলা ভিড় করেছিল। অনেকে চলে গেছে, আবার অনেকে একটু পর পর পান খাচ্ছে আর গল্প করছে। তারা মিতুর স্বামীকে না দেখে বাড়ি যাবে না আজকে। সজীবের বাড়ি থেকে কল আসলো। সারাদিন কয়েকবার সজীব নিজেই কল দিয়ে তাদের জানিয়েছে যে তার ফিরতে দেরি হচ্ছে, কিন্তু এখন মা নিজে কল করেছে, তাই রিসিভ করে আস্তে করে বলল পরে কথা হবে। গাড়ির ভিতর মিতুর মামা আছে, তাই বেশি কিছু বললে সমস্যা হতে পারে বলে এমন সময় নিল। ইজি বাইক মিতুর বাড়ির সামনে দাঁড়ালো। তখন বাড়ি থেকে বেশ কয়েকজন বেরিয়ে এলো। রাস্তার পাশেই মিতুদের বাড়ি, তবে সজীব যতটা কল্পনা করেছে তার চেয়ে বেশি উন্নত। ইটের দেওয়াল ঘেরা, তবে উপরে টিনের ছাউনি দেওয়া হয়েছে, ঠিক যেন সজীবদের বাড়ি। সজীবদের বাড়ি ঠিক এমনই, তবে বাহিরে সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা হয়নি। সবাই এসে চারদিক থেকে মিতু আর সজীবকে দেখতে লাগলো। কেউ কেউ বলল কত সুন্দর জামাই পাইছে আমাগো মিতু, দেখলেই হিংসা লাগে আমার। আরেকজন পাশ থেকে বলে আমাগো মিতু কি খারাপ নাকি, যেমন আমাগো মিতু তেমন তার জামাই। ঘরের সামনে বাঁধানো সিঁড়ির উপর সজীব বসে পড়ল। এখন তার কি করা উচিত? সবাই তাকে নিয়ে কি শুরু করেছে। বাড়িতে প্রবেশ করে মিতুকে আর পাওয়া যাচ্ছে না। সে হারিয়ে গেছে তার সকল পরিচিত মানুষের সাথে। কিন্তু সজীব তো শুধু মিতুকে চেনেন। সজীবকে সিঁড়ির বৈঠক থেকে ভিতরে নিয়ে গেল ছোট্ট একটা মেয়ে। সামনের ঘরে একটা খাটের উপর বসতে দিয়ে বৈদ্যুতিক ফ্যান চালু করে দিল। চারদিকে সবাই নিজেরা নিজেরা আলোচনা করছে, কিন্তু সবার কথা শুদ্ধ। সজীব ভেবেছিল মিতুর মামার মতো সবাই বরিশালের ভাষা ব্যবহার করে, কিন্তু সজীব দেখলো সবাই মোটামুটি শুদ্ধ কথা বলতেছে। একটু পরে একটা বয়স্ক ব্যক্তি প্রবেশ করলো, আর সজীবের পিছন থেকে কে যেন বলল ইনি হচ্ছে তোমার শ্বশুর, তাকে সালাম দিও। সজীব বলল আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো তো? জি আলহামদুলিল্লাহ। তোমাকে এখানে একা বসিয়ে রেখে মিতু কই গেল? পাগলি মেয়ে, এতদিন পরে আসছে তো, তাই সবার সাথে কথা বলে। এদিকে জামাই বাবাজি যে এত কষ্ট করে পরিশ্রম করে এসে বসে আছে, তাকে গোসল করতে দিতে হবে না? তিনি ভিতরের দিকে মুখ বাড়িয়ে ডাক দিলেন, মিতু তুই কই? জামাই একা বসে আছে, তাকে নিয়ে তাড়াতাড়ি গোসল করে আয়। দুদিন ধরে ভ্রমণ করতে করতে কি অবস্থা হয়ে গেছে তোদের। মিতু ভিতর থেকে বেরিয়ে এসে সজীবকে হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। পিছনের একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর সজীবের দিকে তাকিয়ে বলল, আপনার দুটো পায়ে ধরি, প্লিজ মাফ করবেন আমাকে। তুমি সবাইকে সত্যিটা বলে দাও মিতু, না হলে কিন্তু একটার পর একটা ঝামেলা আরম্ভ হবে। দেখুন, কথাটা চারিদিকে ছড়িয়ে গেছে। আপনি শুধু আজকের রাতটা আর কালকে সকালটা আমার জন্য কষ্ট করে অভিনয় করুন। আপনাকে থাকতে হবে না এখানে, আমি আপনাকে পাঠানোর ব্যবস্থা করে দেব। তবুও আমি কেন করব এমন? সবাই সত্যিটা জানলে ভালো হবে। দেখুন, আমি আবার চট্টগ্রাম চলে যাব। তখন বাড়িতে আর আসা হবে না। আর সেখানে গিয়ে বাড়িতে কল দিয়ে সবকিছু খুলে বলবো। তাতেই হয়ে যাবে, সমস্যা নেই। তুমি যতটা সহজ সরল ভাবে বললে, ব্যাপারটা মোটেই ততটা সহজ না। সবাই তখন অন্য কিছু ভাবা শুরু করবে। সবাই ভাববে স্বামী তোমাকে রেখে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। তোমার নিজের উপর একটা কলঙ্কিত দাগ পড়বে, যেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। বুঝতে পারছো? আমি কিছু বুঝতে চাই না। ভিতরে মা অসুস্থ, আপনি এখন আমার সাথে সেখানে গিয়ে মাকে সালাম করবেন। তারপর আমি লুঙ্গি বের করে দেব, সেই লুঙ্গি পরে আমার সাথে গোসল করতে যাবেন। বিষয়টা খুব বাড়াবাড়ি। দরকার হলে আপনার পা ধরি। পাগল নাকি তুমি? হ্যাঁ, পরিস্থিতি পাগল করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। মেলা মেলা ধন্যবাদ সাহেব। ধন্যবাদ না দিয়ে ধন্যবাদ দাও। গতকাল রাতে বৃষ্টি যখন শুনল সজীব মিতুর সাথে সব স্থানে যাচ্ছে, তখন থেকে বৃষ্টির মনের মধ্যে ভয় লেগে গেছে। রাগে কষ্টে মোবাইল বন্ধ করে ফেলে রেখে ঘুমাতে গেছে, কিন্তু সারা রাত দু চোখের পাতা মেলাতে পারে নাই। অজানা কষ্ট এসে চারিদিক থেকে ঘিরে ধরেছে বৃষ্টির মন, কিন্তু সে সেই কষ্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। আজ অনেক দিন পর রাফসানের স্মৃতিগুলো চোখের সামনে এসে কষ্টটা আরো বাড়িয়ে দিল। আসলে যখন মন খারাপ লাগে, তখন সকল মন খারাপের স্মৃতি চোখের সামনে এসে ধরা দেয়। কান্না করতে করতে
আর ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে বৃষ্টি জানে না। সকালবেলা ঘুম থেকে আর উঠতে মন চায় না, কিন্তু গার্মেন্টসে চাকরি, মন না চাইলেও বাধ্যতামূলকভাবে মনকে চাওয়াবে। দুচোখ ভর্তি ঘুমের পাহাড় নিয়ে বৃষ্টি অফিসে গেল, কিন্তু মনের কষ্ট ঠিকই মনে রয়ে গেল। রাগ করে মোবাইল বন্ধ করে বাসায় রেখে চলে গেছে। তাই সারাদিনের মধ্যে সজীব কল দিয়ে পায়নি। সারাটা দিন বৃষ্টি খুব কষ্ট করে ডিউটি করেছে, মাঝে বকা খেয়েছে কয়েকবার, কাজের মধ্যেও মন খারাপ করে বারবার চোখে পানি এলো, কিন্তু কারো কাছে বলার কিছু নেই। মরিয়ম এসে জিজ্ঞেস করেছিল, কিন্তু তাকেও কিছু বলেনি বৃষ্টি। ছুটির পরে বাসায় এসে বৃষ্টি প্রথমে প্রতিদিনের মতো রান্না শুরু করলো। তারপর রান্না শেষ করে গোসল না করেই ঘুমিয়ে গেল। বৃষ্টির মা এক সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিউটি, আবার আরেক সপ্তাহ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। আজকে তিনি বাসায় এলেন রাত ১০টার দিকে। এসে দেখে বৃষ্টি ঘুমিয়ে গেছে। ডাক দিয়ে জাগ্রত করে তিনি গোসল করতে চলে গেলেন। বৃষ্টি ঘুম থেকে উঠে মোবাইল অন করলো। প্রথমে ভাবলো কল দেবে, কিন্তু একটু থেমে গিয়ে সে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, সজীব সারাদিনের মধ্যে কি তোমাকে কল দিয়েছে একবারও? আসলে আমি কাল রাতে রাগ করে মোবাইল বন্ধ করে রাখছি তো, তাই আমার নাম্বারে না পেয়ে তোমার কাছে কল দিয়েছে কিনা। বৃষ্টির বাবা মনে মনে ভাবলেন যে বৃষ্টির রাগ এখনো কমেনি, তাই তিনি সামান্য মিথ্যা করে একটু বললেন, হ্যাঁ, ২ বার দিয়েছিল। বলল যে সে নাকি পৌঁছে গেছে। ওহ আচ্ছা, ঠিক আছে। বৃষ্টি তার মোবাইল থেকে এবার কল দিল, কিন্তু প্রথমবারে রিসিভ হলো না। দ্বিতীয়বার কল দিতেই প্রায় একদম কেটে যাবার আগ মুহূর্তে রিসিভ হলো, কিন্তু রিসিভ করেছে একটা ছোট্ট মেয়ে। বৃষ্টি বলল, হ্যালো, কে বলছেন? ছোট্ট মেয়েটা বলল, আমার নাম মিম। তোমার এই মোবাইলের মালিক কোথায়? ভাইয়া মোবাইল চার্জে দিয়ে মিতু আপুর সঙ্গে গোসল করতে গেছে। এবার বৃষ্টির বুকের মধ্যে ধাক্কা দিয়ে উঠল। সে বলল, মিতু আপুর সঙ্গে মানে? তুমি মিতুর কি হও? আমি তার ছোট বোন। তোমার আপু আর এই ভাইয়া কখন তোমাদের বাসায় গেছে? এই আধা ঘন্টার বেশি হয়ে গেছে। কিন্তু আপনি কে? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তুমি। এ কথা বলে বৃষ্টি কল কেটে দিয়ে ধড়াস করে বসে পড়ল। সজীব ওই মেয়ের সাথে তাদের বাসায় চলে গেছে, এমন কথা বৃষ্টির কানে আসবে সে কল্পনা করতে পারে নাই। মন খারাপ করে বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ছাদের কিনারে গিয়ে আবার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তার মা পিছন থেকে বলল, কিরে, গোসল করবি না? বৃষ্টি, হঠাৎ করে ছাদে এলি কেন? বৃষ্টি বলল, পরে করব মা, আপাতত আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোর? কিছু না, প্লিজ, একা থাকতে দাও মা। বলবি তো? ওহ, বললাম তো, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বৃষ্টি আবারও নিস্তব্ধ রাতের আধারে দাঁড়িয়ে আছে আপন করে। সে একা থাকতে চায়, কিন্তু সত্যি সত্যি কি সে একা থাকতে চায়? অনেক মানুষই চিৎকার করে, তার প্রিয় মানুষকে বলে ওঠে, প্লিজ আমাকে একা থাকতে দাও। আবার ভিতরে ভিতরে শব্দহীন বোবা কান্নায় বলে, প্লিজ কাম ব্যাক। শেষ মুহূর্তের সময়ও মানুষ চায় তাকে পিছন থেকে কেউ ডাকুক, কেউ আকুলভাবে তাকে জড়িয়ে কান্না করুক। অনেকেই শেষ হয়ে যাওয়া স্মৃতির মস্তিষ্কে খোদাই করে রাখে অনাকাঙ্ক্ষিত কোনো শুরুর স্বপ্ন দেখে, অথচ শেষের গল্পটির রচয়িতা কিন্তু নিজেরাই। মিতুর সাথে সজীব টিউবওয়েল থেকে গোসল করতে গেল। সাথে কেউ আসেনি। এত রাতে পাশের বাড়ির কেউ আর রইল না। সবাই পরদিন সকালে আসবে। সজীব বলল, পানি চেপে বালতি পূর্ণ করে দাও তাড়াতাড়ি। মিতু বলল, পারবো না, নিজেরটা নিজে করে নেন। আপনি আমারে বলছেন কেন? বারে, জামাইকে পানি চেপে দেবে না? ওই মিয়া, ফাজলামো করেন? আপনি কি সত্যি সত্যি আমার স্বামী নাকি? যাকে সত্যি সত্যি বিয়ে করে স্বামী বানাবো তাকে ঠিকই পানি চেপে গোসল করাবো, তাহলে সবাইকে বলে দেব। এই না না, তা করবেন না। আমি এখনই কল চেপে দিচ্ছি। এই তো, মেয়ে মানুষ একটু বুদ্ধিতে খাটো, তাই প্রথমে সহজে রাজি হতে চায় না। জি না সাহেব, আপনি হচ্ছেন ট্রেনিংপ্রাপ্ত ঘাড় ত্যাড়া, তাই আপনার সাথে পাকনামি করার ইচ্ছে নেই। বাকি রেখেছো কিছু? হুম, অনেক। যেমন? আরে মনু, মুই বরিশালের মাইয়া, মোর লাগে পাঙ্গা নিয়ে বাঁচা এত সোজা না। কিন্তু আপনি মোর মেহমান, তাই কিছু কইতে আসি না, না হলে যে কি হরতাম। ধুর, এসব ভাষা বাদ দাও। আমার একটা প্রশ্ন আছে। কি? তোমার মামা বরিশালের ভাষা ব্যবহার করে, কথা বলে, কিন্তু বাড়ির সবাই মোটামুটি শুদ্ধ কথা বলে। কারণ কি? আমরা হচ্ছি খুলনা ঢাকার বর্ডার এলাকায়, তাই আমাদের এদিকের সবাই মোটামুটি শুদ্ধ কথা বলে। আর মামা ছোটবেলা থেকে বরিশালের বাকেরগঞ্জ মানুষ হয়েছে, তাই খাঁটি বরিশাল। ওহ আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি।
দেশি মুরগির মাংস ও মাংসের ঝোল খেয়ে সজীবের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কারণ ঝাল অতিরিক্ত বেশি হয়ে গেছে। কিন্তু সজীব যেহেতু নতুন জামাই, তাই কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। খাবার সময় মিতুর বাবা দুই একটা প্রশ্ন করেছে, সজীবের বাবা কি করে, কয় ভাই বোন, বোন কি করে, ইত্যাদি ইত্যাদি। খাবার খেয়ে সজীব সামনের রুমে গিয়ে বরিশালের বাকেরগঞ্জের মামার সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পরে মিতু এসে বলল, ঘুমাতে চলো, দুদিন ধরে প্রচুর কষ্ট হয়েছে, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। সজীব বলল, কোথায় ঘুমাবো? ভিতরের রুমে, আমি বিছানা ঠিক করে এসেছি, চলো, আমার ঘুম পাচ্ছে খুব। সজীব বলল, মামার সাথে কথা বলতে আর গল্প করতে ভালো লাগছে, তুমি বরং এক কাজ করো, আমার জন্য মামার কাছে বিছানা ঠিক করে দাও, সারা রাত মামার কাছে থেকে গল্প করব। মিতু বলল, এমন শখ, পিটিয়ে মিটিয়ে দেব, চলো তাড়াতাড়ি। মামা বলল, জামাই বাবাজি, যাও যাও, বইয়ের লগে যাই গল্প হরো, মোর লগে আড্ডা দেওয়ার মেলা সময় পাবা। আর মিতু, তোমারে থুইয়া কি ঘুমাইতে পারবে? কও, পারবে না। সজীব বলল, না মামা, আপনার ভাগ্নি একটা দজ্জাল মহিলা, তাই তার থেকে একটা রাত যদি আলাদা থাকতে পারি, সেটাই অনেক। মিতু বলল, এসব নেকামি করার একদম সময় নেই, সজীব তুমি তাড়াতাড়ি চলো। সজীব আর কথা না বাড়িয়ে মিতুর সাথে ভিতরে চলে গেল। রুমের মধ্যে গিয়ে মিতু দরজা বন্ধ করে দিল। সজীব দেখলো বিছানায় সুন্দর করে দুজনের জন্য বালিশ সাজানো হয়েছে। সজীব বলল, বাহ, দুজনে এক বিছানায় শুয়ে ঘুমাবো নাকি? আহা, কত সুখ মনে মনে। আপনি খাটের উপর আর আমি নিচে ঘুমাবো, আমাকে নিচে দাও, না হলে দুজনেই বিছানায় শুয়ে পড়ি, চলো। বিশ্বাস করো, আমি কিছু করব না। কিভাবে বিশ্বাস করব? গত রাতে সারা রাত তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তখন কি কিছু করেছি? সেখানে অনেক লোক ছিল। আচ্ছা ঠিক আছে, মজা করছিলাম, তুমি উপরে থাকো, আমি নিচে যাই। না, সেটা হবে না, আপনি আমার বাড়ির মেহমান। আর তাছাড়া আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি অনেক ভালো মনের মানুষ, না হলে হয়তো আমার এত খারাপ খারাপ কথা সহ্য করতে পারতেন না। বৃষ্টি নামের সেই আপুর জন্য আমি ভাবছি, কারণ সে কেন আপনার ভালোবাসা গ্রহণ করে না? আচ্ছা, আপনি কি করেন চট্টগ্রাম? আর বাড়িতে যাচ্ছেন কেন? আমি চট্টগ্রাম কিছু করি না, সদ্য পড়াশোনা শেষ করার কথা ছিল, কিন্তু খুন আর ধর্ষণের মামলার প্রধান আসামি হয়ে পড়াশোনা বাদ হয়ে গেছে। দুদিন আগে ছাড়া পেয়ে চট্টগ্রামে গিয়ে বৃষ্টির সাথে আবার দেখা হলো। মানে কি, আপনি খুন আর ধর্ষণের মামলার প্রধান আসামি? হ্যাঁ। কেন, ভয় লাগে নাকি? আরে ধুর, কি পাগলের মতো কথা বলেন আপনি, এমন ফাজলামো করবেন না প্লিজ। আমি সত্যি বলছি, 7 মাস জেল খাটার পরে আমি জামিনে মুক্তি পেলাম। সত্যি সত্যি খুন করেছেন? না, আমি মিথ্যে মামলায় অভিযুক্ত। আপনার মতো মানুষ কিভাবে জড়ালো সেটা বুঝতে পারছি না। কিভাবে আমার সাথে যেমন ইচ্ছে করে এত বড় ঝামেলার মধ্যে জড়ালেন, ঠিক তেমন করে মনে হয় কারো কাছে গিয়ে ফেঁসে গেছেন। তোমার আন্দাজ কিছুটা সত্য। আমি চাই এ বিষয়ে আমাদের মাঝে কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃষ্টি আপু কি আপনার মামলার জন্য আপনাকে অবহেলা করে? না, তার পারিবারিক সমস্যার জন্য সে আমাকে তার সাথে জড়াতে চায় না। আমার কেন যেন বারবার মনে হয় যে আমি তাকে কখনো পাবো না। বৃষ্টি বলেছে সে কখনো বিয়ে করবে না। কিন্তু আমার ধারণা বৃষ্টি বিয়ে করবে ঠিকই। কিন্তু আমি হয়তো সেই বিয়ের পাত্র হতে পারবো না। তবুও আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। তাকে এক জনম পেরিয়ে যাবে, তবুও তাকে ভোলা সম্ভব হবে না। আপনি বাসের ভিতরে বসে বলেছিলেন বৃষ্টির সাথে প্রথম দেখার পরে নাকি 5 বছর পরে দ্বিতীয় দেখা হয়েছে, কিন্তু এই বিষয়টা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? এরপর সজীব বৃষ্টির সাথে পরিচয়ের সকল ঘটনা আস্তে আস্তে বর্ণনা করলো। আর এখন বৃষ্টির বাবার আর পরিবারের জন্য বৃষ্টি তাকে অবহেলা করে সেটাও বলেছে। মিতু শুধু সজীবের দিকে তাকিয়ে শুনেই যাচ্ছে, কিছু বলছে না। সব কিছু শুনে মিতু বলল, আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, পড়াশোনায় আমি ছিলাম ক্লাসের প্রথম ছাত্রী, কিন্তু তবুও এসএসসি পরীক্ষায় 2 বিষয় ফেল করেছি। সেই অপমান আর রাগ জিদের জন্য চট্টগ্রাম চলে গিয়ে চাকরি শুরু করেছি। গার্মেন্টসে আমি সবচেয়ে ভদ্র একটা মেয়ে, কিন্তু যার সাথে খুব ভালো বন্ধুত্ব, তাকে আমি সবসময় রাগাতে পছন্দ করি। বাসের ভিতরে আপনাকে প্রথম দেখেই ভালো লেগেছিল, তাই তো সারাক্ষণ ইচ্ছে করে বিরক্ত করে রাগানোর চেষ্টা করেছি। আসলে খুব প্রিয় মানুষগুলোকে বিরক্ত করতে কেন যেন খুব ভালো লাগে আমার। একটানা এতদিন শহরে ছিলে কেন? তোমার বাড়ির অবস্থা খারাপ না, তাহলে তবুও কেন গার্মেন্টস নামক কষ্টের কাজ করছো? সেটা আমি জানি না, তবে বাড়ি আসতে কেন যেন ভালো লাগে না, তাই আসা হয়ে ওঠে না।
কিন্তু এবার কেন যেন হঠাৎ করে মায়ের জন্য আসতে হলো। কেন হলো জানতাম না। কিন্তু এখন বুঝতে পারছি কি আপনার মতো একটা আশ্চর্য মানুষের সাথে পরিচয় হবে। তাই হয়তো বাড়ি আসলাম। হ্যাঁ, হ্যাঁ, ঘুমাবে না? হুম, শুয়ে পড়ুন আপনি। আগে তুমি ঘুমাও, তারপর আমি। খুব চালাক, তাই না? আমি ঘুমিয়ে পড়ব। আর অমনি খাটের মানুষ মেঝেতে ট্রান্সফার হয়ে যাবে, তাই না? আরে তা কেন হবে? শুনুন, আমার কাছে ছুরি আছে। যদি রাতে উল্টো পাল্টা কিছু মতলব করেন, তাহলে একদম ফুটো করে দেব কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিছু করব না। কিন্তু গোসল করার সময় পিছনে একটা বড় বাগান দেখলাম। সেখানে রাতের আঁধারে সাদা কাপড় পরে কেউ মনে হয় ঘোরাঘুরি করে। তোমরা কেউ দেখেছো? আপনি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছেন, তাই না? যাতে করে আমি ভয়ে আপনার সাথে গিয়ে ঘুমাই। আরে ধুর, না। চুপচাপ শুয়ে পড়ুন। সজীব বিছানায় শুয়ে 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মিতুর চোখে ঘুম পাচ্ছে না। তাই সে কিছুক্ষণ মেঝেতে শুয়ে থেকে আবার উঠে বসলো। জানালা খুলে বাহিরে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিন্তু তবুও চোখে ঘুম আসার নাম নেই। তাই আবার শুয়ে পড়ল। ফজরের আজানের কিছুক্ষণ পরেই সজীবের ঘুম ভাঙল। কারণ তাদের রুমের পাশেই মোরগ ডাকে এবং সেই বিশাল বিশাল ডাক। সজীব চোখ বন্ধ করে বিরক্ত হচ্ছে, কিন্তু তবুও মোরগ ডাকা বন্ধ হচ্ছে না। সজীব ভাবছে, গতকাল রাতে এই মোরগটি খেতে পারলে ভালো হতো। তাহলে খেয়েও মজা পাওয়া যেত, আর সকালের ঘুমটাও নষ্ট হতো না। হঠাৎ করে পাশ ঘুরতেই দেখে মিতু খাটের উপর তার সাথে শুয়ে আছে। প্রথমে ঘুমন্ত চোখ দু হাত দিয়ে ডলে, আবার দেখতে পাচ্ছে ঠিক ওই মিতু সজীবের পাশে। ডাক দিয়ে আবার ধাক্কা দিল। তারপর মিতু চোখ কসলাতে কসলাতে বলল, কি হয়েছে? সজীব বলল, তুমি খাটের বিছানায় কিভাবে এলে? বুঝতে পারছি না তো। এই সামান্য কথা বলার জন্য আপনি আমার কাঁচা ঘুমটা নষ্ট করলেন। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা, আসলে আমি কখনো ফ্লোরে শক্ত বিছানায় কখনো ঘুমাইনি। তাই কাল রাতে অনেকক্ষণ অবধি ঘুম আসছিল না। আর রাতে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে গোসল করে ঠান্ডা লেগে গেছে। পরে বাধ্য হয়ে আস্তে আস্তে আমি পাশে এসে শুয়ে পড়েছি। শিয়ালের কাছে মুরগি পাহারা, তাই না? ধুর, চুপ করেন তো। আমি আরেকটু ঘুমাবো, তাই বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, আমিও চেষ্টা করছি। ঘুম থেকে দুজনেই উঠল সকাল 8টার খানিকটা পরে। বাহিরে গিয়ে ফ্রেশ হয়ে সজীব দ্রুত রুমের মধ্যে চলে এলো। কারণ বাহিরে অনেক মানুষ। পরে মিতু এসে সজীবকে নাস্তা করতে নিয়ে গেল। নাস্তা করতে বসে মিতুর বাবা, মামা, সজীব আর মিতুর ছোট বোন। নাস্তা করার সময় হঠাৎ করে মিতু বলল, বাবা, তোমাদের জামাই এখন তাদের বাড়িতে যাবে। মিতুর বাবা বলল, সে কি রে? আমি তো গরুর মাংস আর ছাগলের মাংসের কথা বলে রেখেছি। আজকে কিভাবে যাবে? বাবা, তোমাদের জামাই তো চট্টগ্রাম থেকে আসতেই চাইছিল না। কিন্তু আমার শ্বশুর একটা জমি নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। তাই ও আমার সাথে এসেছে। এখন বাড়িতে গিয়ে ঝামেলা শেষ করে তারপর আজকেই চট্টগ্রাম চলে যাবে। বলিস কি? এত তাড়া নিয়ে কেউ আসে নাকি? তাও আবার প্রথম শ্বশুরবাড়ি আসা। তোমরা জোরাজুরি করবা, সেজন্যই কিন্তু তোমার জামাই আসতে চাইছিল না। এখন ঠিকই সেই সমস্যা সৃষ্টি হচ্ছে। দেখো বাবা, ওর বাড়ি যাওয়া খুব দরকার। আচ্ছা ঠিক আছে, রাগ করিস কেন? তুই যাবার সময় যেন এসে নিয়ে যায়, তাহলে তখন ভালো মন্দ সবকিছু খাওয়াবো। মিতু কিছু বলার আগেই সজীব বলল, আচ্ছা ঠিক আছে বাবা, সপ্তাহখানেক পরে আমি চট্টগ্রাম থেকে এসে ওকে নিয়ে যাব। কথাটা যে কতটুকু আহাম্মকের মতো হয়ে গেল সেটা বলার পরই বুঝতে পারছে। কিন্তু ততক্ষণে মিতু সজীবের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মিতু বলল, তোমার আর কষ্ট করে আসতে হবে না। বাবা পিরোজপুর গিয়ে আমাকে চট্টগ্রামের গাড়িতে তুলে দেবে। তুমি শুধু ওখান থেকে আমাকে নিয়ে যেও। না হলে আজকে যাবে, আবার সপ্তাহখানেক পরে আসবে। এত ভ্রমণ করে শরীর খারাপ করতে হবে না। নাস্তার টেবিলের আলোচনা এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে গেল। কিন্তু বাড়ির অনেকেই মেনে নিতে পারে না। কিন্তু মিতু সবাইকে এমন করে বোঝাচ্ছে আর রাগ দেখাচ্ছে। মনে হয় যেন সত্যি সত্যি তার স্বামীর জন্য কত দরদ। আহার ঢং দেখে যেন আমি লেখক আর বাঁচি না। সজীব তার ব্যাগ নিয়ে তৈরি হয়ে রুমের মধ্যে বসে আছে। কিন্তু অনেকক্ষণ ধরে মিতুকে দেখা যাচ্ছে না। তাই মোবাইল বের করে কিছুক্ষণ গুতাগুতি করলো। কারণ কাল রাত থেকে মোবাইল ধরার বেশি সময় পায়নি। বৃষ্টির কথা মনে পড়ে, কিন্তু মিতুর পাশে থেকে সে আর বৃষ্টির সাথে কথা বলতে চায় না। তাই মিতুর কাছ থেকে বিদায় নিয়ে পরে কথা বলবে বা বোঝানোর চেষ্টা করবে। হঠাৎ করে মিতু রুমের মধ্যে এসে বলল, চলুন, আমি রেডি। আপনাকে আমি নাজিরপুর গিয়ে পিরোজপুরের বাসে উঠিয়ে দিয়ে আবার চলে আসব।
সজীব তাকিয়ে দেখে অবাক, কারণ মিতু এতক্ষণ ধরে শাড়ি পরে এসেছে। নীল শাড়ি পরে, হাত ভর্তি লাল কাচের চুড়ি, হাতের আঙ্গুলে আংটি, কানে বড় বড় দুল। সজীব বলল, এত সাজগোজ কিসের জন্য, জানতে পারি? এমনি করলাম, ইচ্ছে করছে তাই। আচ্ছা, মাথার চুল খোলা রাখবো নাকি খোপা করব? তোমার ইচ্ছে। হুম, আমি ঠিক করতে পারছি না, তাই আপনার কাছে জানতে চাই। খোলা থাকুক। ঠিক আছে, তাহলে আরেকটু আশ্রিয়ে নিই ভালো করে। বাড়ির সবার কাছে বিদায় নিয়ে সজীব বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মিতু, সজীব আর মিতুর ছোট বোন ইজি বাইকে করে নাজিরপুর এলো। ইজি বাইক থেকে নেমে বাসের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। মিতু তার ছোট বোনকে 50 টাকা দিয়ে বলল, দেখ তো কোথাও ঝালমুড়ি আছে কিনা, থাকলে 20 টাকার ঝালমুড়ি নিয়ে আসবি। মিতুর বোনকে টাকা দিয়ে আড়ালে সরিয়ে দিয়ে মিতু বলল, ভালো থাকবেন সব সময়। সজীব বলল, তুমিও ভালো থেকো। একটা কথা বলবো, রাখবেন? চেষ্টা করব। বলো কি কথা? বৃষ্টি আপুর সঙ্গে চট্টগ্রাম গিয়ে আমার একটু দেখা করিয়ে দিবেন? তার সাথে দেখা করে কথা বলার খুব ইচ্ছে করে। কেন, কি বলবে তাকে? তোমাকে তো বলেছি যে সে আমাকে হয়তো কখনো ভালোবেসে আপন করে নেবে না, তবুও কি বলবে? আমি দেখা করতে চাই, তাকে বলবো সে যেন আপনাকে সারা জীবনের জন্য আপন করে নেয়। আপনার মতো মানুষের ভালোবাসা যেন এমন করে অবহেলা না করে। আর কিছু না, যান, বাসে উঠুন। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। সজীব বাসে ওঠার জন্য পিছনে ফিরে হাঁটা শুরু করলো। মিতু বলল, আর কি, শুনবেন না? সজীব ফিরে তাকিয়ে বলল, তুমি তো বলতে চাইলে না, সাহস পাচ্ছি না। তাহলে সাহস যেদিন হবে সেদিন বলিও। না, যদি সুযোগ না পায় তাহলে বলো, তাকে বলবো। আর সে যদি সত্যি সত্যি আপনাকে মেনে নিতে না পারে, তাহলে আমি হাত পেতে বসে থাকবো। সে যদি সজীব নামের ছেলেটাকে ভালোবাসতে না পারে, তাহলে যেন এই মিতুকে সে সজীবকে ভিক্ষা দেয়। সজীব মিতুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু মিতু তাকাতে পারছে না। তাই সে অদূরে একটা বড় বাদাম গাছের দিকে তাকিয়ে আছে। সজীব বলল, আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি যদি তোমার সাথে চট্টগ্রামে আমার দেখা হয়ে যায়, তাহলে বৃষ্টির সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। মিতু বলল, আপনার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে সিটে বসুন। আর নিজের যত্ন নেবেন। মামলার সব কিছু সঠিকভাবে ভেবে ভেবে কাজ করবেন। প্লিজ, প্লিজ। সজীব বলল, ঠিক আছে। আর সব সময় যদি একা ভ্রমণ করেন, তাহলে টিকিট সংগ্রহ করার সময় বলবেন পাশের সিটে যেন মেয়ে না থাকে। কেন? আমি চাই না দ্বিতীয় কোনো মৃত্যুর সৃষ্টি হোক। কারণ আপনি এমন একটা মানুষ যার সংস্পর্শে আসলে ভালোবাসতে বাধ্য হতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি। সজীব বাসে উঠে গেল। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিয়ে পিরোজপুরের দিকে রওনা দিল। মিতু সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তার ছোট বোনকে খুঁজতে লাগলো। সজীব বাসের ভিতরে বসে বৃষ্টির নাম্বারে কল দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। 6 বার কল দিয়ে সে একটা মেসেজ লেখা শুরু করলো। কারণ তাছাড়া উপায় নেই। বৃষ্টি, 5 বছর আমি তোমার জন্য না দেখে না জেনে স্মৃতি নিয়ে অপেক্ষা করেছি। কখনো কোনো মেয়ে সজীবের মনের মধ্যে স্থান করতে পারে নাই, আর হয়তো পারবেও না। আগামী 50 বছর পরও এই মনের মধ্যে তোমার জায়গাটা এখনকার মতোই থাকবে। আমাকে তুমি ভুল বুঝলে, যেটা মারাত্মক কষ্ট দিয়েছে আমায়। বারবার ভুল বুঝে নিজে কষ্ট পাচ্ছ, আর আমাকেও কষ্ট দিচ্ছ। এটা কি ঠিক? বিশ্বাস করতে পারো, কারণ পৃথিবীতে আর যা কিছু করি না কেন, তোমাকে রেখে দ্বিতীয় কাউকে ভালোবেসে আপন করা কিংবা স্বপ্ন দেখা এ জীবনে আর সম্ভব না। বৃষ্টি এতক্ষণ ইচ্ছে করে রিসিভ করে নাই। প্রথমত সে অফিসের মধ্যে, তাই এখন কথা বলে শান্তি পাবে না। দ্বিতীয়ত সে আকাশ পরিমাণ অভিমান করে আছে সজীবের সাথে। কিন্তু মেসেজ পড়ে হঠাৎ করে একটা হাসি এলো মুখে, যে হাসি সচরাচর বৃষ্টি নিজের মাঝে দেখতে পায় না। মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে লিখলো, দুপুর 1টা 20 মিনিটে কল দিও, তখন কথা হবে। সাবধানে যেও, আর বাড়ি পৌঁছে একটা কল দিও। সজীব শুধু লিখলো, আচ্ছা ঠিক আছে। পিরোজপুর এসে বাস পরিবর্তন করে সজীব অন্য একটা লোকাল বাসে উঠলো। এ বাসে উঠে যেতে হবে জিয়ানগর। তারপর সেখান থেকে মোটর বাইক নিয়ে তাদের গ্রামের বাড়ি। গাড়ি ছাড়তে এখনো 10 মিনিট বাকি আছে। ছোট্ট একটা ছেলে দৈনিক পত্রিকা বিক্রি করছে। সজীব 10 টাকা দিয়ে একটা প্রথম আলো পত্রিকা কিনলো। এরপর জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল।
হঠাৎ করে মোবাইল বেজে উঠল। মোবাইল হাতেই ছিল, তাই স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। প্রথমবার কল বেজে কেটে গেল, দ্বিতীয়বার আবার কল এলো। সজীব রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি মিতু বলছিলাম। মানে কি? রাগ করবেন না প্লিজ। আসলে আমি ছোটবেলা থেকে ভাগ্য খারাপ নিয়ে বড় হয়েছি। আপনার সাথে দেখা এ জীবনে আর না হয়, তাই লুকিয়ে আপনার নাম্বারটা আপনার ফোন থেকে নিয়েছি। ভাগ্যে যদি থাকে তাহলে নাম্বার থাকলেও দেখা হবে, আর না থাকলেও দেখা হবে। আমি সেটাই পরীক্ষা করতে চাই। কোনটা? নাম্বার রেখে দিলাম ঠিকই, কিন্তু নাম্বারের সাহায্য নিয়ে আমি চট্টগ্রামে দেখা করব না। মাঝে মাঝে কথা বলবো, তবে আকস্মিক যদি দেখা হয়ে যায় সেই অপেক্ষায় থাকবো আমি। দেখো মিতু, আমাদের জীবনে কত বিচিত্র দৃশ্যের ঘটনা ঘটে চারিদিকে। তুমি তোমার স্মৃতির পাতা উল্টে দেখো, অনেক প্রিয় মানুষ তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। একসময় যারা খুব আপনজন ছিল, তারা আজকে যোগাযোগ না হবার জন্য কেমন অচেনা অপরিচিত হয়ে গেছে। তবুও কিছু কিছু মানুষের সাথে কথা বলে আনন্দ বেড়ে যায়। কথা বলা শেষ করে একা একা হাসি পায়। এ এক অদ্ভুত অনুভূতি। পরে কথা হবে। আমি বাসের ভিতরে। আচ্ছা ঠিক আছে, বাসায় পৌঁছে একটা কল দিও। আচ্ছা। সজীব যখন বাড়িতে পৌঁছেছে তখন 12:30টার সামান্য বেশি বেজে গেছে। সজীবের বাবা একটু আগে বাজার থেকে ফিরেছেন, কারণ তিনি বড় বাজারে গিয়েছিলেন ছেলে আসবে, তাই ভালো কিছু বাজার করতে। নিজের বাড়িকে আজকে সজীবের কাছে অপরিচিত মনে হচ্ছে, কারণ 11 মাস পরে বাড়িতে এসেছে সজীব। এর আগে একটানা এতদিন বাড়ি ছেড়ে থাকে নাই, কিন্তু এবার তাকে বাধ্যতামূলকভাবে থাকতে হয়েছে। সজীবদের বাড়িতে বিদ্যুৎ নেই, তাই মাহি একটা হাত পাখা দিয়ে বাতাস করছে, আর সজীব তার মায়ের সঙ্গে কথা বলছে। সজীবের মা কথা বলার মাঝে মাঝে হঠাৎ করে কেঁদে ওঠে, আবার একটু পরে চোখের পানি মুছে ফেলে। সজীবের বাবা কিছু পাকা পেয়ারা কিনে এনেছে, সেগুলো কাটছে। সজীবের মা বলল, তুই বসে বসে পেয়ারা খা, আমি রান্না করতে যাচ্ছি। এমনিতেই দেরি হয়ে গেছে, কি করব বল। তোর বাবা বাজার থেকে মাত্র এসেছে, তাই তো দেরি হয়ে গেল। ও মাহি, তোর ভাইয়াকে বাতাস কর ভালো করে। সজীবের বাবা কাটা পেয়ারা ওদের দুই ভাই বোনের সামনে দিয়ে বড় একটা সিলভারের বালতি নিয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সজীবদের 3টা গরু আছে, এখন সেই গরুগুলোকে রোদের মধ্যে থেকে ছায়ায় আনতে হবে। পানি খাইয়ে তারপর ছায়ায় বেঁধে রেখে আসবেন তিনি। পরে বিকেলে রোদ কমলে আবার মাঠে নিয়ে যাবেন। তোর পড়াশোনা কেমন চলে মাহি? জি ভাইয়া, ভালো, অনেক ভালো চলে। গ্রামের বাড়িতে অনেক দিন পরে এসে পরিবেশটা কেমন অচেনা অপরিচিত মনে হয়। গ্রামের মানুষগুলো আরো বেশি অচেনা হয়ে গেছে ভাই। সবাই এখন আমাদের খারাপ চোখে দেখে। কেন? তুমি মামলার প্রধান আসামি হয়ে জেলে ছিলে, তাই নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলে। আমি আর মা অনেক দিন কারো বাড়িতে যাই না, গেলে শুধু তোমার কথা নিয়ে কথা আসে। সেগুলো শুনতে ভালো লাগে না ভাইয়া, তাই কারো কাছে যাই না আর। সজীব মন খারাপ করে বলল, ওহ আচ্ছা। জানিস ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছিল। জানতাম না তো। কবে? কোথায়? উপজেলার মধ্যে একটা ভালো পরিবার ছিল। আমি কলেজে যাবার সময় তারা দেখে পছন্দ করে, তারপর বাবার সাথে যোগাযোগ করছিল। কিন্তু পরে যখন জানলো আমার ভাই খুনি হয়ে জেলের মধ্যে আছে, তখন সব কিছু ভেঙে গেল। আমার জন্য এত কিছু হয়ে গেল, খুব খারাপ লাগে আমার জন্য, তাই না মাহি? না ভাই, তুমি থাকলে আমাদের কিছু দরকার নেই। আচ্ছা ভাই, তোমার মামলা শেষ হবে কবে? মামলার জন্য আগামীকাল সকালে আবার খুলনা শহরে যাব। সেখানে উকিল সাহেব আছে, তার কাছে বাবাকে যেই নাম্বার দিয়ে কল দিয়ে ভয় দেখাচ্ছে সেই নাম্বারগুলো দেব। আমি সব নাম্বারগুলো লিখে রেখেছি। আচ্ছা, পরে নেব। এখন আমি একটু দক্ষিণ দিকের বাগান থেকে ঘুরে আসি। কেউ কিছু বললে মন খারাপ করো না কিন্তু। আরে ধুর, না না, তা করব না। 1টা 15 মিনিট বেজে গেছে, তখনই বৃষ্টি কল দিল সজীবকে। সজীব ভেবেছিল আর 5 মিনিট পর কল দেবে, কারণ দুপুরের খাবার খেতেও সময় লাগে। কিন্তু বৃষ্টি কল দিয়েছে, তাই কল কেটে দিয়ে কল ব্যাক করলো। বৃষ্টি রিসিভ করেই বলল, কই তুমি? বাড়িতে আছি। কি করো তুমি? লাঞ্চ করে বসে আছি। তোমাকে বলেছিলাম বাড়িতে গিয়ে একটা কল দিও, কিন্তু তুমি আমাকে কল দিলে না কেন? আসলে বাড়িতে আসার সাথে সাথে মা বাবা আর বোনের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। কতক্ষণ আগে গেছো? ঘন্টা খানিক হবে। রাতে ওই মেয়ের বাড়িতে ছিলে? হ্যাঁ। থাকাটা কি খুব জরুরি ছিল? অনেক রাত হয়ে গেছে, তাই তাকে বাড়িতে পৌঁছে দেওয়াটা বোধহয় উচিত ছিল।
বোধহয় উচিত ছিল এই কথাটা ভাবার কারণে, কিন্তু তোমার কাঁধে মামলা ঝুলে আছে, জানো তো। তাই বলে একটা মেয়েকে সাহায্য করব না, সে তো পথে বিপদের সম্মুখীন হতে পারতো। ওহম, তা ঠিক, তবুও নিজের কথা মাঝে মাঝে ভাবতে হবে সাহেব। আচ্ছা, একটা কথা ছিল। বলো। আমি কিন্তু তোমাকে সকালবেলা মেসেজ করে বলিনি যে আমি বাসায় যাচ্ছি, কিন্তু তুমি তোমার লেখা 2 লাইনের মেসেজের ভিতরে লিখেছো যে বাড়িতে গিয়ে একটা কল দিও। কিভাবে জানলে? তাই তো সজীব ভাই, কত সাবধানে চুরি করো, তবুও টের পাই। অনুমান ছিল আমার, কারণ আমি গতকাল রাতে তোমাকে কল দিয়েছিলাম। তখন মিতুর ছোট বোন কল রিসিভ করেছিল। তখন বুঝতে পারছি যে তুমি ওই বাড়িতে আছো। আর সকালবেলা যখন কল দিছো, তখন বাসায় যাচ্ছ। এটা তো সামান্য কমন সেন্স। ওহ আচ্ছা, আচ্ছা, ওই মেয়ের বিষয়টা যেহেতু শেষ, তাই সেটা নিয়ে তুমি আমি কথা বৃদ্ধি করব না। এখন বলো, মা বাবা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কিন্তু বৃষ্টি, মৃত্যুর বিষয়টি এখনো শেষ হয় নাই। মানে কি? সে তোমার সাথে কথা বলতে চায়। আমার মতো সজীব কাকে ভালোবাসে, সে একটু তাকে দেখতে চায়। তাই আমি তাকে কথা দিয়েছি, আমার কথা সে জানে। হ্যাঁ, অবশ্যই। তুমি আমার ভালোবাসা, তাই সেটা না জানিয়ে পারি। ভালো করছো। খুলনা কবে যাবে? আগামীকাল সকালে। আমি তোমার সাথে রাগারাগি করেছি, তারপর তুই তুই করে কথা বলেছি। মন খারাপ লাগে না? হুম লাগে। আমার মন যখন তোমার সাথে কথা বলতে চায়, তখন আমার সেই মুহূর্তেই চাই। যে সময়ে চাই, ঠিক সেই সময়ই মানুষটাকে না পেলে রাগ হয়, অভিমান হয়। আর তখন তুমি যদি আমার অভিমান কিংবা রাগটাকে গ্রহণ করতে না পারো, উল্টা আবার আমার সাথে রাগারাগি করো, তাহলে তুমি ভালোবাসতে পারোনি। আমি রাগ করিনি তোমার উপর। যে মানুষটা সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকে, তোমাকে নিয়ে ভাবতে থাকে, স্বপ্ন দেখে, সেই মানুষটা তোমার সাথে রাগ করবে, সেটা কিভাবে ভাবলে তুমি? নিজের মানুষটাকে কেউই এক মুহূর্তের জন্য হলেও আড়ালে দেখতে চায় না। সব সময় চায় প্রতিটা মুহূর্তেই মানুষটা একান্তই নিজের হয়ে থাকুক, তার জন্য অপেক্ষা করুক। অনেক ভালো লাগলো ম্যাডাম। কি? নিজের মানুষ ভাবার জন্য? আমি বন্ধু ভেবে বলেছি, আর কিছু না। এত মানুষ থাকার পরও কেউ একজন আমার উপর রাগ অভিমান করে, আর এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তো হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অদ্ভুতভাবে দূরে রেখে শাসন করছো। বারবার একই ভুল কেন করো? দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলছি যে আমি তোমাকে জীবনে জড়াতে চাই না। তবুও যদি আমাকে নিয়ে তোমার কল্পনা রাজ্যে স্বপ্নের ঘর তৈরি করো, তাহলে সেটা তোমার জন্য বোকামি। কারণ যে কোনো সময় যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। আমি কখনো তোমার প্রতি দোষ রাখবো না। যদি সত্যি সত্যি তুমি অন্য কাউকে বিয়ে করো, তাতে আমি কষ্ট পাবো ঠিকই, কিন্তু কখনো মুখোমুখি হয়ে কৈফিয়ত চাইবো না। তবে আমি আমার জীবনের সম্পূর্ণ ভালোবাসা তোমার জন্য রেখে দিলাম। যদি না পাই, তাহলে নিস্তব্ধ রাতের আধারে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আকাশ দেখব। আমি যা কিছু করি না কেন, আমি যতদিন একা একা আছি, ততদিন কিন্তু তুমিও একা। ভুলেও কোনো মেয়ের কথা মাথায় আনবে না। তবে যেদিন কাউকে বিয়ে করব, সেদিন থেকে মুক্তি পাবে তুমি। তাই অন্য কাউকে নিয়ে ভাবার সময়টা তুমি আমার সামনে করবে না। তাহলে তোমার ঘাড় থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাই হবে। আমার সময় প্রায় শেষ, তাই এখন রাখছি। ছুটির পরে আমি আবার কল দেব। ঠিক আছে? ভালো থেকো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমিও। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নিও। মোবাইল রেখে বৃষ্টি নিজের চেয়ারে বসে আছে, আর মরিয়ম তার সামনে আরেকটা চেয়ার পেতে বসা। কল কাটার সাথে সাথে মরিয়ম জিজ্ঞেস করলো, কিরে, সজীব ভাই কি বলে? কোন বিষয়? রোমান্টিক বিষয়? আমি কি প্রেম করার জন্য কথা বলি নাকি? তো তোর মাথা। আমি তাকে বন্ধু মনে করে কথা বলি সব সময়। তোর চোখ তো সেটা বলে না। কি বলে আমার চোখ? তুই তাকে অনেক ভালোবাসিস। মোটেই না। তবে অন্য কারোর সাথে দেখতে পারি না, কেমন যেন হিংসা লাগে। সুপারভাইজার ছেলেটা তোর প্রতি টার্গেট করে আছে মনে হয়, তাই না বৃষ্টি? আমারও তাই ধারণা। বেশি বিরক্ত করলে সরাসরি জিএম স্যারের কাছে বিচার দেব। তুই শুধু হ্যাঁ বলবি। আমার এসব দ্বন্দ্ব ভালো লাগে না। ভাবছি হঠাৎ করে নাকফুল পরে আসবো, আর সবাইকে বলবো আমার বিয়ে হয়ে গেছে। আহা হা, তুই এতে ভয় পাস নাকি? ভয় না, তবে কৌশল। সজীব ভাই যদি সত্যি সত্যি আমাদের লাইনে জব নিতে পারে,
তাহলে তখন কি করবি? সারাদিন কাজ রেখে তাকিয়ে থাকবি, চোখ টিপ দিবি, মাথা নিচু করে মুচকি হাসি দিবি। আমি দূর থেকে দেখে দেখে মজা নেব। হে হে, ও যদি এই লাইনে ডিউটি করে তাহলে আমি বসকে বলে অন্য লাইনে চলে যাব। ধুর, পাগল নাকি তুই? বেচারা এত কষ্ট করে তোর জন্য আসবে আর তুই এড়িয়ে চলবি? সবাই যখন জানাজানি হবে তখন লজ্জায় মুখ দেখাতে পারবো না। তুই তো সব ছেলেদের সাথে প্রেম করবি না, মাত্র একজনকেই ভালোবাসবি। সবাই তোদের ভালোবাসা দেখে অবাক হবে আর আমাদের ফ্লোর হবে প্রেমের রাজ্য। চুপ কর তো মরিয়ম, যা নিজের চেয়ারে গিয়ে বস। সময় প্রায় শেষ হয়ে গেছে। এত লজ্জা পাবার কি হয়েছে? যাচ্ছি বাবা। 11 মাস পরে আজকে সজীব পুকুরে নেমে গোসল করলো। অনেকদিন পরে সত্যি সত্যি অনেক বেশি ভালো লাগছে তার। পুকুরে নেমে গোসল করার আনন্দের মাঝে নিজের পিছনের কিছু কষ্ট আপাতত ভুলে গেছে সে। মানুষের জীবনে সবসময় দুঃখকে আগলে রাখা ঠিক না। মাঝে মাঝে দুঃখের সুইচ বন্ধ করে দিয়ে শুধু সুখকে অনুভব করা উচিত। দুপুরের খাবার খেয়ে সজীব বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। আর সেই ঘুম থেকে উঠেছে মাগরিবের আজানের পরে। ঘুম থেকে উঠে দেখে মাহি লুডুলস রান্না করে রেখেছে। তাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লুডুলস খেতে লাগলো। সজীবের বাবা দোকানে গেছে সেই বিকেলে। তবে সজীব এখন যেতে চাইছে, কিন্তু তার মা নিষেধ করেছে। কারণ বাজারে গেলে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আর সেই সকল প্রশ্ন শুনে সজীবের মন খারাপ হতে পারে। তাই সজীব রুম থেকে বেরিয়ে মোবাইল নিয়ে বাড়ির সামনে মাটির কাঁচা রাস্তায় চলে গেল। হাঁটতে হাঁটতে মোবাইল বের করে দেখে বৃষ্টি 3বার কল দিয়েছিল। আর একটু সামনে গিয়ে সবুজ ঘাসের উপর বসে সে বৃষ্টির নাম্বারে কল দিল। বৃষ্টি রিসিভ করে বলল, অফিস থেকে বেরিয়ে তোমাকে কল দিলাম, কিন্তু রিসিভ করনি। ঘুমিয়েছিলাম আর মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। সেদিন বলেছিলে আর কখনো সাইলেন্ট করবে না, মনে আছে তোমার? হুম, তাহলে আর ভুল হবে না। আমি ভেবেছিলাম অফিস থেকে বেরিয়ে তোমার সাথে কথা বলতে বলতে বাসায় আসবো, কিন্তু আমি তোমাকে পেলাম না। তাই প্রচুর রাগ করেছি। এখন কি করবে তুমি? রাগ ভাঙিয়ে দেব কিভাবে? আমি এখন খোলা আকাশের দিকে তাকিয়ে সবুজ ঘাসের উপর বসে আছি। আকাশে একটা অর্ধচন্দ্র উঠেছে। তার চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য তারা আর মাঝে মাঝে খণ্ড মেঘের ভেলা। তো কি মনে হয় কল্পনার আকাশ ছুঁয়ে এঁকেছি কত রঙিন স্বপ্নের ভুবন, লালন করেছি হৃদয়ের গভীরে জ্যোৎস্নার আলোর মতো। নদীর তীরে লীলাক্ত আকাশ ছুঁয়ে স্বপ্নগুলো মেলে দেবে ডানা মেলে। ক্লান্ত এই আমি যদি ঘুমিয়ে পড়ি সেদিন, তুমি কি রাগ করবে তখন অসহ্র সীমাহীন, নাকি আলতো করে ছুঁয়ে দেবে মোর চিবুকের পাশ? মুগ্ধ হয়ে বাড়বে আমার ভালোবাসার প্রয়াস। বৃষ্টি বলল, জ্যোৎস্না দেখতে এক সময় আমারও খুব ভালো লাগতো, কিন্তু এখন ব্যস্ততার মাঝে আর গভীর রাতে জ্যোৎস্নাকে সঙ্গ দিতে পারি না। তবে হুট করে মাঝরাতে ঘুম ভেঙে গেলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। কিন্তু মন খারাপ করে রুমে চলে আসি। মনের মধ্যে থেকে ভেসে আসে, ইস, যদি সে পাশে থাকতো। সজীব বলল, এক অদ্ভুত শীতলতায় তুমি শান্ত হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি কাউকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে চলে যাচ্ছ নিরন্তর। অন্য প্রান্তে হয়তো কোনো একটা মানুষ তোমার আশায় একরাশ শীতলতা নিয়ে চুপ করে বসে আছে, অভিমানে চুপটি করে। সুযোগ পেলেই নিজের অনুভূতি বলা লাগে, তাই না সাহেব? জি ম্যাডাম। কেন? বড্ড ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আগামীকাল সকালে খুলনা যাবে? হ্যাঁ, দোয়া করো। ঠিক আছে, করব। সন্ধ্যা থেকে গ্যাস নেই, তাই রান্না করতে পারি নাই। এখন একটু এসেছে, তাই রান্না করতে যাব। পরে কথা হবে। ঠিক আছে। রাতে খাবার খেয়ে সজীব তার বাবার সাথে মামলার বিষয় নিয়ে কথা বলতে লাগলো। কিন্তু সজীবের বাবা একটু ভীতু মানুষ, তাই বারবার তার গলা কেঁপে ওঠে। তার মতো একটা মানুষ বাজারের দোকান দিয়ে কিভাবে ব্যবসা করে, সজীব মাঝে মাঝে সেটা চিন্তা করে। তবে অতি ভালো মানুষগুলোর জন্য আল্লাহ সবসময় সাহায্য করে থাকে। তাই আজও তিনি সফলভাবে আছেন মনে হয়। কারণ সজীবের চোখে তার বাবা একজন অতি ভালো মানুষ। অনেক কথাবার্তার শেষে সজীব বলল, বাবা, তুমি শুধু আমার জন্য কিছু টাকা জোগাড় করে রেখো, বাকি সব কিছু আমি ব্যবস্থা করব। তোমাকে যারা ভয় দেখাচ্ছে তাদের মাধ্যমেই আশা করি মূল আসামি ধরা সম্ভব হবে। আর আমি সেখানে বেশি দিন থাকবো না। নাম্বারটা উকিলের কাছে দিয়ে কিছু কথা বলে চলে আসবো।
যদি পারি তাহলে খালিশপুরের গোয়েন্দা সংস্থার সাহায্য নেব। সজীব উক্ত বাক্যের উপর তার বাবা আর কোনো কথা বললেন না, কারণ নিজের সন্তান মিথ্যা দোষের বোঝা মাথায় নিয়ে ঘুরুক সেটা তিনিও চান না। কিন্তু পরিস্থিতি আজ তাদের ছোট্ট সংসারে বিশাল মেঘ এনে দিয়েছে, তাই তিনিও চান তার ছেলে মুক্তি পেয়ে সকল মানুষের ভুল ধারণা ভেঙে দিক। পরদিন সকালে সজীবের মা গরম ভাত রান্না করে রেখেছেন। সজীব সেই ভাত খেয়ে বাসা থেকে খুলনার উদ্দেশ্যে বেরিয়ে গেল। উকিল সাহেব সজীবকে তার বাসাতেই দেখা করতে বলেছে, কারণ আজকে নাকি তিনি কোর্টে যাবেন না। সোনাডাঙ্গা বাস স্টেশন নেমে সজীব ইজি বাইক করে শিববাড়ি মোড় চলে গেল। তারপর সেখান থেকে রিক্সা নিয়ে নিরালা আবাসিক এলাকায় গেল, কারণ উকিল সাহেবের বাসা সেখানে। হঠাৎ করে মিতুর নাম্বার থেকে কল এলো। সজীব রিসিভ করে বলল, কেমন আছো তুমি? মিতু বলল, মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কোথায় আছেন? আমি খুলনা এসেছি কিছুক্ষণ আগে। এখন উকিল সাহেবের বাসার সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছি, কারণ তিনি উপর থেকে আমাকে নিতে আসতেছেন। কাজ শেষ করে আজকে কখন ফ্রি হবেন? মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। কেন, কিছু বলবে? আমি সন্ধ্যাবেলা কল দেব আপনাকে, তখন একটু দয়া করে রিসিভ করবেন প্লিজ। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? সন্ধ্যাবেলা সব কিছু বলবো। দোয়া করবেন ততক্ষণ যেন বেঁচে থাকি। একটু পরিষ্কার করে বলবে, হুম, সন্ধ্যাবেলা। আল্লাহ হাফেজ। উকিল সাহেব নিচে নেমে এসে সজীবকে নিয়ে গেল উপরে তার বাসায়। কাজের মেয়েটা চা নাস্তা দিয়ে গেল। সেগুলো খেতে খেতে তারা কথা শুরু করলো। তোমার বাবার কাছে যে নাম্বার দিয়ে কল করে ভয় দেখানো হয়েছে, সেই নাম্বার যদি খুনির হয়ে থাকে, তাহলে খুনিকে ধরা সহজ হবে। কারণ বাংলাদেশ সরকার গত বছর 16 সালের মাঝামাঝি যখন সকল সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চালু করেছেন, তখন বের করা খুব সহজ। তবে তারা যদি কোনো গরিব মানুষের মোবাইল সিম চুরি করে সেগুলো ব্যবহার করে, তাহলে একটু কষ্ট হবে। তুমি চিন্তা করো না সজীব, আমি একজন সিআইডির সাথে কথা বলে রেখেছি। যেহেতু কেসটা একটু জটিল, তাই তার সহায়তা নিতে হয়েছে। আশা করি সত্যটা সবার সামনে প্রকাশ হবে। আমি সেটাই চাই স্যার। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে শুধু একটা মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে। এখন যেভাবেই হোক মুক্তি লাভ করে এই অভিশাপ থেকে মুক্তি চাই। চিন্তা করতে হবে না, আমি তো আছি। আর খোকন সব সময় তোমার কথা বলে। আমি কি তার সাথে দেখা করতে পারবো? খোকন এখন কলকাতায় আছে, ফিরতে দেরি হবে, তাই এবারও হয়তো দেখা হবে না। আমি কিন্তু মামলার বাদী। খুন হওয়া মেয়েগুলোর একজনের বাবা আর একজনের মামা, যিনি তার সাথে দেখা করেছিলাম। মানে আমাদের মেসের রান্না করা খালার ভাই। হ্যাঁ, হ্যাঁ। তার সাথে দেখা করে অনেক কিছু জেনে নিলাম, কারণ তার সাথে কে কে মামলার বিষয় সাহস দিচ্ছে সেটা জানা দরকার। কেন স্যার? তাতে করে বোঝা যায় যে যদি কোনো অপরিচিত ব্যক্তি তাকে টাকা কিংবা অন্যভাবে সাহায্য করে, তাহলে বুঝতে হবে যে সেই লোকের স্বার্থ আছে। ঠিক বলেছেন স্যার। তুমি এখন থাকো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। না স্যার, আমি এখন যাই। খালিশপুরে গিয়ে কিছু কাজ আছে। সেখানে গিয়ে সাবধানে থেকো, না হলে খুনি পক্ষের কেউ তোমার ক্ষতি করতে পারে। যেহেতু আমরা এখন কিন্তু খুনিকে চিনি না, তবে খুনি কিন্তু আমাদের ঠিকই চেনে। ঠিক আছে স্যার, তাই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সব সময়। আপনিও ভালো থাকবেন স্যার। বাসা থেকে বেরিয়ে সজীব হাঁটতে হাঁটতে শিববাড়ি মোড় গিয়ে খালিশপুরের দিকে গেল না, বরং উল্টো পথে কাস্টম ঘাটের দিকে রূপসা চলে গেল। কারণ সেখানে গ্রামের এক পরিচিত ভাই আছে, তার নাম ফরিদ। স্ত্রী ও 4 বছরের মেয়ে নিয়ে তিনি সেখানে বসবাস করেন। তবে সজীবকে খুব ভালো জানে। ফরিদ এখানকার একটা ইটের ভাটার ম্যানেজার। সেখানে গিয়ে সজীব তাদের বাসায় গেল। ভাবি সবসময় সজীবকে উপদেশ দিতেন। সজীবের মামলার বিষয় তারা শুনেছেন মাত্র মাসখানেক আগে। ফরিদ ভাই বাসায় নেই, তবুও সজীব তাদের বাসায় গিয়ে ব্যাগ রেখে ফরিদের অফিসে চলে গেল। ফরিদের সাথে আগে 2-3 বার এসেছিল, তাই চিনতে অসুবিধা হয়নি। ফরিদ সজীবকে দেখে খুশি হলেন। তারপর তার মামলার বিষয় নিয়ে খুব দুঃখ প্রকাশ করলেন। বাসায় ফোন করে ভালো কিছু রান্না করতে বললেন, কিন্তু বাসা থেকে জানানো হলো যে তিনি বলার আগেই তার স্ত্রী মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছে। বৃষ্টির লাঞ্চ টাইমে সজীবের সাথে কথা হলো। তারপর ফরিদের সাথে তার বাসায় গিয়ে গোসল করে দুপুরের খাবার শেষ করলো। ফরিদ ভাই সজীবকে বলল, খুলনা শহরে আপাতত যে কয়দিন আসোস, তুই আমার বাসায় থাকবি। অন্য কারো বাসায় যাওয়ার দরকার নেই। আর উকিল সাহেবের নাম্বারটা আমাকে দিয়ে যাবি। আমি মাঝে মাঝে তার সাথে দেখা করে বিস্তারিত জানতে পারবো।
আসরের খানিক পরে সজীব ফরিদের অফিসে বসেছিল। ইচ্ছে ছিল একটু পরে নদীর তীরে হাঁটতে যাবে, কিন্তু ঠিক তখনই মিতুর কল এলো। তাই রিসিভ করে বলল, হ্যাঁ মিতু, বলো, কি করো? দাঁড়িয়ে আছি। আপনি কি করেন? ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি। আর একটা বড় ভাইয়ের অফিসে বসে আছি। তেমন কিছু করি না। খুলনা শহরের বাস স্টেশনের নাম সোনাডাঙ্গা বাস স্টেশন, তাই না? হ্যাঁ। কিন্তু কেন? আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। মানে কি? কার সাথে? আমি একা। আপনার কি একটু আমার সাথে দেখা করার সময় হবে? কিন্তু তুমি এ সময় খুলনা শহরে কেন? আর কখন এসেছো তুমি? চলবে। গল্প ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতি, পর্ব ৪। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।